নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের ৭ম পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি শুনে নেওয়া যাক। রান্না হতে তো একটু দেরি হবে, ততক্ষণে একটু চা করি বলে আলতো হেসে সুচন্দনী সেধিয়ে গেলেন রান্নাঘরে। আলুদা তখন ড্রয়িং রুমের সোফায় বেশ জাঁকিয়ে বসেছেন বৈঠকি ভঙ্গিতে, পায়ের ওপর পা তুলে। তার সামনের দুটো সিঙ্গেল সোফায় সায়ন আর গার্গী। এত রাতে এসে পরিস্থিতি চাপে একজনের মুখ অপ্রস্তুত তো অন্যজনের অস্বস্তিতে ভরা। মাঝখানে গোলাপি সানমাইকা লাগানো ট্রাপোজিয়াম আকারের চমৎকার একটা সেন্টার টেবিল, তার উপর সাদা অ্যাস্ট্রেতে আধ খাওয়া সিগারেট, হয়তো খেতে খেতে রেখে দিয়েছিলেন। আগুন নিভে গেছে কিছুক্ষণ পর। অ্যাস্ট্রের পাশে দুটো সিগারেটের প্যাকেট, দেশলাই। বোঝাই যাচ্ছে ভদ্রলোক ধূমপানে খুব বেশি আসক্ত। কথা শুরু করার আগেই সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বার করে একটি সায়নের দিকে বাড়িয়ে দিয়ে অন্যটা নিজের ঠোঁটে গুঁজলেন। তারপর দুটিতেই আগুন সংযোগ করে গাড়ির দিকে তাকালেন, বললেন, খুব আশ্চর্য ঘটনা এই যে সায়ন কিন্তু কখনো আমাকে বলেনি তার অমন একটা সুন্দরী বান্ধবী আছে। কাল সকালে গুজরাট থেকে ফিরে কদিনের বাসি খবরের কাগজ পড়তে পড়তেই গার্গীর নামটা প্রথম জানলাম। এতক্ষণে সামান্য সহজ হওয়ার চেষ্টা করলো গার্গী। তাহলে আমি এখন খুব বিখ্যাত মেয়ে বলুন? আলাদা হেসে উঠলেন। বেশ বলেছ কথাটা, বিখ্যাত। বিখ্যাত নিশ্চয়ই। সায়নদার কল্যাণে এখন আমার নাম সবাই এক ডাকে চেনে। সায়নদা কদিন আগেই মজা করে বলেছিল ইচ্ছে করলে কাগজে আমার ছবিও ছাপা হয়ে যেতে পারে। বলতে বলতে গার্গী হাসল। তবে আলাদা, পুলিশ কিন্তু আপনাকেও বিখ্যাত করে দিয়েছে, কেবল ভুলবশত বদলে দিয়েছে জেন্ডারটি। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না পুলিশের এই ভুলটা এতদিন কেন ভাঙিয়ে দেয়নি সায়নদা। সায়ন এতক্ষণে বলল, প্রথমে আমি এতই পাজলড হয়ে পড়েছিলাম যে ব্যাপারটা মাথায় আসেনি আমার। পরে যখন পুলিশকে বলতে গেলাম ওরা হেসেই উড়িয়ে দিল, বলল ওসব গাঁজাখুরি গল্প ছাড়ুন। মাঝখানে একদিন আলাদার খোঁজ করতে পাঠিয়ে শুনি ওর ঘর তালা বন্ধ। তারপর তো আজ সকালে ফোন পেয়ে জানলাম উনি এতদিন কলকাতায় ছিলেন না। গার্গী হাসি হাসি মুখে বলল, আশ্চর্য এই যে সায়নদার সঙ্গে এই কবছর মেলামেশা করেও আপনার নামটা কিন্তু কখনো জানতে পারিনি। আশ্চর্যের কিছুই নেই, কারণ আমি এতই অকিঞ্চিতকর মানুষ যে সায়ন আমার নাম অন্যের কাছে কেনই বা বলে বেড়াবে। আলাদা হাসতে হাসতে বললেন, তবে আসল কথা হলো এই যে সায়নের সঙ্গে আমার আলাপ বহুকাল আগে। সায়ন তখনও স্কুলে পড়তো। তারপর আমি কর্মসূত্রে আমেদাবাদ থেকে আরও 30 কিলোমিটার ভেতরে একটা মফস্বল শহরে বদলি হয়ে চলে যাওয়ায় কলকাতার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানেই বিয়ে শাদী করে তোফা ছিলাম। সুচন্দনীর বাবাও সেখানকার প্রবাসী বাঙালি। এমন বাঙালি পাত্র হাতে পেয়ে মেয়েটা গুছিয়ে দিয়েছেন। দীর্ঘ 15 বছর পর ফের কলকাতায় বদলি হয়ে এসে কয়েক মাস নর্থ ক্যালকাটায় ভাড়া ছিলাম। তারপর সল্টলেকে এই বাড়ি করে চলে এসেছি এই কমাস আগে। এর মধ্যে সায়নের সঙ্গে হঠাৎ একদিন পথে দেখা। ও এতই সুন্দর আর সুপুরুষ হয়েছে যে আমি তো প্রথমে চিনতেই পারিনি। ওই বলল, কি আলাদা, চিনতে পারছেন না, আমি সায়ন। তারপর আস্তে আস্তে পুরনো সম্পর্ক কিছুটা ঝালাই হলো। জানতাম সায়ন জিনিয়াস, তবে এখন দেখলাম সে তার মেধার সদ্ব্যবহার করেছে। আমাকে দেখেও এতই খুশি হলো যে সঙ্গে সঙ্গে বলল একদিন আমার অফিসে আসুন আলাদা। তারপর বেশ কয়েকবার ওর অফিসে গেছি। দেখলাম আমাকে পেলে ও বেশ খুশি হয়, অনেক মনের কথা গড়গড় করে বলে ফেলে। মাঝে মধ্যে 2-একটা পরামর্শও চায়। আসলে এইসব কৃতি পুরুষরা কখনো কখনো নিজের ভেতরে একা হয়ে পড়ে, তখন একজন বয়োজ্যেষ্ঠ কাউকে পেলে স্বস্তি বোধ করে কিছুটা। এর আগে কলকাতায় 2-4 বার গাড়ি করে ও আমাকে নিয়ে গেছে ডিস্ট্রিবিউটারদের কাছে। কখনো বলেছে, বলুন তো আলাদা, লোকটা কেমন, রিলায়েবল। ফেরার পথে আমাকে পৌঁছে দিয়ে গেছে এখানে। 1 কাপ চা নিয়ে হয়তো বসে আধ ঘন্টা গল্প করেছে। ব্যাস, আমাদের সম্পর্ক বলতে এইটুকুই, তাও মাত্র কয়েক মাস। হয়তো এই জন্যেই যেমন তুমি আমার সম্পর্কে কিছু জানো না, আমাকেও তো কোনোদিন বলেনি তোমার সম্পর্কে।
মানে তেমন হয়তো সুযোগই হয়নি বলার। তবে আলুদা আবার একটা হাসলেন। সুন্দরী বান্ধবীর কথা কোনো পুরুষই বোধহয় অন্যের কাছে বলতে পছন্দ করে না। গার্গী হঠাৎ বাধা দিয়ে বলল, আপনি তখন থেকে আমাকে সুন্দরী সুন্দরী বলছেন আলুদা, আমি কিন্তু তেমন সুন্দরী নই। আয়নায় নিজের মুখখানা রোজই দেখতে পাই আমি। একটু ঝাঁঝিয়ে বলল গার্গী, কিন্তু এহেন তীক্ষ্ণ আক্রমণে মোটেই ঘাবড়ালেন না আলুদা। বললেন, কেন সুন্দরী নয় বা কেন? আমাদের দেশে সুন্দরীর সংজ্ঞা হলো দুধে আলতা রং আর দেবী সরস্বতীর মতো তুলিতে আঁকা চোখ মুখ, তাই না? কিন্তু আজকালকার বিউটি কন্টেস্টে যেসব মেয়েরা যোগ দেয় তাদের কিন্তু কেউই ওই রকম কনসেপ্টের সুন্দরী নয়। মুখশ্রী আর ফিগারের সঙ্গে তাদের চাউনি, হাসি, ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধিও পরোক্ষরে দেখা হয়। আমি কিন্তু সুন্দরী বলছি সেই অর্থে, অর্থাৎ টোটাল বিউটি বলতে যা বোঝায় তাই। শুধু তোমার বুদ্ধিদীপ্ত চাউনিটুকুরই দাম যে লাখ টাকা। গার্গী হেসে উঠে বলল, কি যে বলেন সব। একটুও বাড়িয়ে বলিনি কিন্তু। তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে অনেক আগেই কিছু খ্যাতি প্রাপ্য ছিল তোমার। অবশ্য যে অর্থে একটু আগে নিজেকে বিখ্যাত বললে সে অর্থে নয়, সদর্থী। সায়ন এতক্ষণ দুজনের বাগবিতণ্ডা উপভোগ করছিল। এবার বলল, ওর কিন্তু সত্যিই একদিন খ্যাতিমান হবে, দেখবেন আলাদা। গার্গী চোখ মুখ পাকিয়ে বলল, এর চেয়েও খ্যাতিমান? এখনই বলে সুইসাইড করার মতো অবস্থা। আলাদা তাকে থামিয়ে দিয়ে বললেন, জীবনে এমন একাধরা দুর্বিপাক আসতেই পারে কারো। সময় পেরোলে সেসব গ্রহ কেটে যায় এক সময়। এই তো এখন সংবাদপত্রের কল্যাণে সায়ন রীতিমতো লেডি কিলার হিসাবে খ্যাত। অথচ আমি তো 1 মাস ওর সঙ্গে মিশেই বুঝে ফেলেছি মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা করার ব্যাপারে ও মোটেই এক্সপার্ট নয়। তাই আজ সত্যি সত্যি আস্ত একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে থেকে আমি তো তাজ্জব। বুঝতেই পারছি না এরকম একটা ম্যাজিক কি করে ঘটালো সায়ন। গার্গীর মুখের আলো দপ করে নিভে গেল হঠাৎ। মুখ নিচু করে বলল, এর জন্য আমিই দায়ী আলোদা। সায়ন হাসতে হাসতে বলল, পরে সব বলবো আলোদা, আমি এখন ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি নিজেকে। ইতিমধ্যে সুচন্দনী 4 কাপ চা ট্রেতে চাপিয়ে নিয়ে এলেন। তার থেকে 1 কাপ প্রথমেই তুলে নিয়ে আলোদা বললেন, চা না হলে আড্ডাটা ঠিক জমছিল না যেন। তারপর বেশ আয়েশ করে চুমুক দিয়ে বললেন, কি আশ্চর্য সায়ন, তুমি তো এর আগে ভাগ্য মানতে না। বরাবর বলে এসেছো পুরুষের ভাগ্য সে নিজের হাতেই তৈরি করে। এতদিন তাই তো বলেছি, বিশ্বাসও করতাম সেই রকমই। আজ হঠাৎ মনে হচ্ছে সেই বিখ্যাত প্রবচনই হয়তো সত্যি, ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। আপনি তো এর ওর হাত দেখতেন শুনেছি, এখন মনে হচ্ছে আপনাকেই হাতটা দেখাই। আমার তিল তিল করে গড়া প্যারাডাইস এখন ডুবতে বসেছে। সেদিন আমার অ্যাকাউন্ট সেকশনের কালীজীবনবাবু হঠাৎ এসে বললেন, স্যার লাইম ইন্ডিয়ার একজন স্টাফ এসেছিল, আমাকে বলল লাইম ইন্ডিয়ার সব এরিয়া ম্যানেজার সুপারভাইজাররা এবার থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালাবে প্যারাডাইসের বিরুদ্ধে বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের কাছে কলকাতায় জেলায় জেলায়। শুনে মনটা ভারী খারাপ হয়ে গেল। বলুন তো এরপর প্যারাডাইসকে কি আর দাঁড় করাতে পারবো? হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে গিয়েছিল গার্গী। চায়ে চুমুক দিতে দিতে সায়নের কথাগুলো তাকে বিষণ্ণ করে তুলেছিল। হাত দেখার নাম শুনে হঠাৎ লাফিয়ে উঠল। তার এতক্ষণে অস্বস্তি সে মুহূর্তে ভেঙে ফেলল। আপনি হাত দেখতে পারেন নাকি আলোদা? সেই জন্য তখন থেকে গ্রহ টহের কথা বলছেন। আমার হাতটা একবার দেখে দেবেন? হো হো করে হেসে উঠলেন আলোদা। সায়ন তোমার কাছে প্রথম দিনেই এইসব কথা ফাঁস করে আমাকে তো ভারী বিপদে ফেললো। আসলে কি জানো, হাত দেখানোর ব্যাপারে মেয়েরা একেবারে পাগল, আর মেয়েদের এই দুর্বলতাটুকু আমি এক্সপ্লয়েট করি। কিন্তু সত্যি বলতে কি আমি হাত দেখতেই জানি না। কিন্তু গার্গী নাছোড় হলো। দেখতেই হবে আপনাকে। আমিও আগে এসব বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে আমার ভবিষ্যৎটা এক্ষুনি জানা দরকার। অগত্যা আলোদা গার্গীর হাতটা টেনে নিয়ে খানিক্ষণ গভীরভাবে দেখলেন রেখাগুলো। তারপর হঠাৎ স্বগতোক্তির মতো বলতে লাগলেন, খুব জেদি একগুঁয়ে মেয়ে। গার্গীর মুখে এক ঝলক হাসির ঢেউ খেলে গেল। কিছু বলবে ভাবল, তার আগেই আলোদা আবার বললেন,
খুব ঝড়ঝাপটের ভেতর দিয়ে গেছে তোমার শৈশব। বরাবরই তুমি খুব লড়াকু স্বভাবের মেয়ে। সংসারের প্রত্যেকের জন্যই অনেক করেছো, কিন্তু কারো মন পাওনি কখনো। তুমি সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করো, কিন্তু অন্যরা তোমায় ভুল বোঝে। এক একটা বাক্য বলছেন আলোদা, এক মুহূর্ত থামছেন, প্রতিক্রিয়া দেখছেন গার্গীর চোখে মুখের, তারপর ফের বলতে শুরু করছেন। তোমার হৃদয় খুব বড়, তোমার নজর সব সময় উঁচুর দিকে। বেশ বনেদি বংশে তোমার জন্ম, তোমার বাবা মায়ের মনও ছিল খুব উঁচু। মাঝে মধ্যে তোমার মনও খুব চঞ্চল হয়ে ওঠে, কোনো নির্দিষ্ট বিষয়ে কিছুতেই মন স্থির রাখতে পারো না। এই মুহূর্তে কোনো একটা ব্যাপারে ভীষণ চঞ্চল হয়ে আছো, তবে শিগগির তোমার জীবনে অনেক বড় পরিবর্তন ঘটতে চলেছে। গার্গী ফুরুকুচকে বলল, কি পরিবর্তন? আলাদা হাতের রেখা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, সেটা আমি পরিষ্কার করে বলছি না, তবে তোমাকে খুব শিগগির পরপর অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। অনেক বড় একটা দায়িত্ব তোমার কাঁধে চাপবে হয়তো। গার্গী তখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, তীর তীর করে কাঁপছে চোখের পাতা। কাঁপা কাঁপা গলায় বলল, আর? ছেলেবেলায় একবার তুমি পড়ে গিয়েছিলে, খুব আঘাত লেগেছিল তাতে। স্কুলে অথবা কলেজে পড়াকালীন খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একটা, মনকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। বলে বেশ জিজ্ঞাসু দৃষ্টিতে গার্গীর দিকে তাকালেন আলোদা। কি হলো? এত যে কথা বললাম, তুমি তো কিছুই বলছো না। কিছুই মিলছে না নাকি? গার্গী এতক্ষণ কেমন সম্বিতবিহীন হয়ে পড়েছিল। হঠাৎ চমক ভাঙতে বেশ উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, না না, মিলছে মিলছে, দারুণ হাত দেখতে পারেন তো আপনি। শুনে হো হো করে হেসে উঠলেন আলোদা। ওদিকে হাসছিল সায়নও। গার্গীর হাত ছেড়ে দিয়ে আলোদা বললেন, ধুর, সব গাঁজাখুরি, আমি হাত দেখতেই পারিনি। গার্গী আশ্চর্য হয়ে বলল, কেন, সবই তো মিলছে। মিটিমিটি হাসতে হাসতে আলোদা বললেন, তাহলে রহস্যটা ফাঁস করে দিই। বুঝলে, আমার যিনি হাত দেখার গুরু, তিনি এরকম 30-35টা বাক্য আমার খাতায় লিখে দিয়েছিলেন। তার থেকে 10-12টা করে বাক্য এক একজনের হাত দেখে বলে দিই। কাকে কি কি বলবো সেটা অবশ্য তাদের মুখ দেখে একটু আন্দাজ করে নিতে হয়। তাতে অবশ্য 99 জন মেয়েই বলবে মিলেছে মিলেছে। বিশ্বাস না হয় তোমার কোনো বান্ধবীকে হাত দেখার ছুতো করে তোমাকে বলা কথাগুলোই বলে দেখো, দেখবে সেও বলছে মিলেছে মিলেছে। বলতে বলতে আর একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা করে টান দিয়ে আলোদা বললেন, বিবাহিত হলে আর একটা কথা যোগ করতাম ওর সঙ্গে। বলতাম, তোমার স্বামীটি বড় আলাভোলা, অপদার্থই বলা যায়। স্বামীর ওপর তোমার একটু ডমিনেট করার অভ্যাস আছে। মাঝে মধ্যে হিটিমিটি হয় তোমাদের মধ্যে। এসব হাত দেখাদেখির মধ্যে সুচন্দনী কখন যেন গরম গরম ভাত আর ডিমের ঝোল তৈরি করে ফেলেছেন। ডাইনিং টেবিলে চমৎকার করে সাজিয়ে দিয়ে ডাক দিলেন সবাইকে। খিদের মুখে অমৃতের মতো মনে হলো সে ডিমের ঝোলের স্বাদ। সায়ন মুখে দিয়ে বলে উঠল, কি দারুণ। খেয়ে উঠতে উঠতে রাত প্রায় 11:30। সায়ন এতক্ষণে আলোদার কাছে সব ঘটনা বিবৃত করে বলল, গার্গীকে কয়েকদিন আপনাদের কাছেই রেখে যেতে চাই আলোদা, যতক্ষণ না ওর কোথাও একটা ব্যবস্থা করতে পারছি। আলোদা সাগ্রহে ঘাড় নাড়লেন। ঠিক আছে, নো প্রবলেম, আমাদের বাড়িতে তো ছেলেপুলে নেই, কদিন মজা করেই কাটাবো ওর সঙ্গে। সায়ন স্বস্তির শ্বাস ফেলে বলল, তাহলেই আমি এবার ফিরব। সায়ন ফিরবে শুনতেই সুচন্দনী হৈ হৈ করে বললেন, এত রাতে? সে আবার কি কথা? আলোদা ঘাড় নেড়ে বাধা দিলেন, তা হয় না। এত রাতে ইস্টার্ন বাইপাস দিয়ে ফেরাটা যুক্তিযুক্ত হবে না। রাত্রি 10টা 10:30টার পথ ঘাট সব নির্জন হয়ে যায়। কোথায় কোন বিপদ ঘটে যাবে তার কোনো ঠিক নেই। তাছাড়া, হঠাৎ রসিকতা করে আলোদা বললেন, হঠাৎ একটা অচেনা যুবতীকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেটে পড়তে চাইছো, তারপর ইলোপমেন্টের দায়ে পুলিশ আমাদের বাড়িতে এসে চড়াও হোক আর কি। সায়ন হাসতে হাসতে বলল, পুলিশ তো সারাক্ষণই আমার পিছু নিয়েই আছে, কত আর তা নিয়ে ভাববো। না হে, রাতটা এখানেই থেকে যাও, রাস্তাঘাট তেমন ভালো নয়। তাছাড়া বাড়ি ফেরার তো কোনো টান নেই এখন। এসেছো যখন থেকেই যাও, বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবেক্ষণ। বাড়ি ফেরার তো কোনো টান নেই এখন,
বাক্যটা হঠাৎ সায়নের বুকের ভেতরে গেঁথে গেল যেন। মুহূর্তে এক অব্যক্ত ব্যথায় তার মুখখানা ম্লান হয়ে গেল। অফিসের কাজে মাঝে মধ্যে এখানে ওখানে এসে চলে যেত ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকতো ঐন্দ্রিলার কাছে। রাতে বাড়ি ফিরলে ঐন্দ্রিলার সহচর্য ভরিয়ে তুলত তার সমস্ত পৃথিবী। সত্যি তারই টানে টানে তাকে তো ফিরে আসতে হতো শরৎ বোস রোডের বাড়িতে। এখন সেই খালি বাড়িতে ফিরে যাওয়ার মানেই তো একাকিত্বের প্রবল যন্ত্রণায় শুধু ক্ষতবিক্ষত হবা। কী বা হবে শুধু শুধু সেখানে গিয়ে? এমন ভাবতে ভাবতে আলোদার বাড়িতেই সে রাতে থেকে গেল সায়ন। অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমালেও বোধ হয়। কিন্তু পরদিন সকালে সংবাদপত্র যে খবর বয়ে আনলো তাদের জন্য, তাতে সল্টলেক সিটির এই সুন্দর ছোট্ট বাড়িতে কেউই প্রস্তুত ছিল না। সায়ন চৌধুরীর নৈশবিহার, এমন একটি হেডলাইন দিয়ে সায়নের হঠাৎ অফিস ছেড়ে বাড়ি ফিরে আসা, গার্গীকে নিয়ে সন্ধ্যের পর গাড়িতে করে বেরিয়ে যাওয়া, এ সবই কভার করেছে রিপোর্টে। তারা যে রাতে কেউ আর বাড়ি ফেরেনি সে খবরও দিয়ে বলেছে খুনের মোটিভ সম্পর্কে পুলিশ এতদিনে নিশ্চিন্ত হতে পেরেছে। খবরটি পড়ে সায়ন স্তম্ভিত হয়ে রইল খানিকক্ষণ। কাল রাতে খাওয়া দাওয়ার পর অতটা রাস্তা ড্রাইভ করে ফেরাটা ক্লান্তিকর মনে হয়েছিল তার। তাই সে শেষ পর্যন্ত দোনামোনা করেও থেকে গিয়েছিল সল্টলেকে। এখন মনে হচ্ছে ফিরে গেলেই হয়তো ভালো হতো, তাহলে কেচ্ছার গল্পটা আর লেখা হতো না অমন রসালো করে। আলোদা কাগজ পড়ে খুব আফসোস করছিলেন। বললেন, ইচ্ছে করছে সংবাদদাতাকে সঙ্গে করে নিয়ে আসি এখানে, এনে দেখাই কোথায় কীভাবে তারা রাত কাটিয়েছে। সুচন্দনী হঠাৎ বেশ গম্ভীর হয়ে গেছেন। এমনিতে তিনি বেশ হাসি খুশি মানুষ, তবু সায়ন আর গার্গীর হঠাৎ রাতের বেলা একসঙ্গে উদয় হওয়াতে তিনি মোটেই স্বস্তি পাননি। রাতের বেলা স্বামীকে বলেছেনও, ব্যাপারটা তার কাছে ঠিক ভালো ঠেকছে না। সকাল থেকে বাড়ির পরিবেশ আরও বদলে গেল যেন, কেমন থমথমে আর অস্বস্তিকর। সায়ন অন্যমনস্ক, গার্গী গম্ভীর। আলোদা অবশ্য খোলামেলা মানুষ। সব কিছু দেখে শুনে কাগজ পড়ে আলোদা ডাকলেন সায়নকে। এই ব্যাপারে তুমি কিছু ভেবেছ সায়ন? সায়ন অবাক হলো। কোন ব্যাপারে? গার্গীর? হ্যাঁ, যা শুনলাম গার্গীর সঙ্গে তো তোমার অনেক দিনের সম্পর্ক। ওর সম্পর্কে তোমার কিরকম ধারণা? সায়ন ভেতরে ভেতরে বিপর্যস্ত হয়েছিল। আলোদার কথার মর্মার্থ ঠিক যেন অনুধাবন করতে পারল না। বলল, গার্গী খুবই ভালো মেয়ে আলোদা, বিশ্বাস করুন। একটু বেপরোয়া বটে, কিন্তু ওর লেখার হাত চমৎকার। সুযোগ পেলেই ও আইনস্টাইনের টাইম অ্যান্ড স্পেস থিওরি বুঝিয়ে দেবে। আবার সংরক্ষণের প্রশ্ন নিয়েও 1-1.5 ঘন্টা তর্ক করে যেতে পারে। কত বিষয়ে যে ওর আগ্রহ! আলোদা লক্ষ্য করছিলেন সায়নের অভিব্যক্তি। তার কথা শেষ হতেই হেসে বললেন, তাহলে তুমি বরং গার্গীকে বিয়েই করে ফেলো। আলোদা কথাটা এমন আচমকা বললেন যে সায়নের ঠিক বোধগম্য হলো না। হয়তো তখনও সে আগের ভাবনার মধ্যেই ছিল। চমকে উঠে বলল, কি বললেন? আলোদা কথাটা আবার বলতেই সায়ন প্রায় বেবাক, বিমূঢ়। ছিটকে উঠে বলল, কি বলছেন আপনি আলোদা? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি জানেন না গার্গীর সঙ্গে স্রেফ বন্ধুত্বের সম্পর্ক, ব্যাস, এর বেশি কিচ্ছু নয়। আলোদা আরও কিছু যুক্তি দিয়ে বোঝাতে গেলেন, কিন্তু সায়ন প্রবল বেগে মাথা নাড়তে নাড়তে বলল, এই অসম্ভব আলোদা। আমার সমস্ত সত্তার ভেতরে এখনও ঐন্দ্রিলার অস্তিত্ব বর্তমান। আমাকে এতটা নিষ্ঠুর হতে বলবেন না প্লিজ। বিষয়টা সায়নকে এতটাই নাড়িয়ে দিল যে সে আর সেখানে বিন্দুমাত্র দেরি করল না। সুচন্দনী তৈরি করা ব্রেকফাস্ট আর চা খেয়ে শুধু গার্গীকে একবার বলল, গার্গী, কটা দিন ওয়েট করো, নিশ্চয়ই কোথাও একটা থাকার ব্যবস্থা করে ফেলবো তোমার। বলে নিতান্ত নিষ্ঠুরের মতো দ্রুত বেরিয়ে পড়ল তার মারুতি নিয়ে। অমন লম্বা ইস্টার্ন বাইপাস পেরোতে পেরোতে ঘাড় নাড়তে লাগলো বারবার। না, এই কিছুতেই হতে পারে না, এই অসম্ভব। বলতে বলতে একসময় পৌঁছে গেল তার এসপ্ল্যানেড ইস্টের অফিসে। তারপর সকালের খবরের কাগজ পড়া থেকে শুরু করে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভুলে যেতে নিবিড়ভাবে নিমগ্ন হলো তার অফিসের কাজে। প্রোডাকশন ম্যানেজার কৌশিক দত্তকে ডেকে পাঠালো প্রোডাকশনের খবরাখবর নেওয়ার জন্য। কৌশিক দত্ত নেই শুনে ব্যস্ত হয়ে ডেকে পাঠালো স্টোরের ইনচার্জকে। কত মাল এখনও স্টকে আছে তার হিসাব নিয়ে ডেকে পাঠালো কমার্শিয়াল ম্যানেজার রোহিতাস্য মিত্রকে।
পরপর দুটো মিটিং করলো তারা এরিয়া ম্যানেজারদের নিয়ে। মিটিং শেষ হতেই কঙ্কারায়কে আসতে বলল একবার। ক্ষতিগ্রস্ত মেশিনের পার্টসগুলোকে আনার জন্য বিদেশে চিঠি দিয়েছে, তার একটা রিমাইন্ডার দেবে বলে। কঙ্কারায় অফিসে নেই শুনে অবাক হয়ে বলল, কেন, তার আবার কি হলো? কি হয়েছে তা অবশ্য কেউ বলতে পারল না। কোনো ছুটির দরখাস্ত দিয়ে যায়নি কঙ্কা, কাল বাড়ি যাওয়ার সময় কিছু বলেও যায়নি। তাহলে নিশ্চয়ই তার অসুস্থ হওয়াই সম্ভব, এমন ভাবল সায়ন। ঠিক আছে, রিমাইন্ডার না হয় পরের দিনই দেবে। কিন্তু পরদিনও কঙ্কা না আসায় সে অবাক হলো। পার্সোনাল ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসা করলো কঙ্কা কিছু বলে গেছে কিনা তাকে। বলেনি শুনে বেশ আশ্চর্য হলো। কঙ্কার খবর এলো তৃতীয় দিনে, ছুটির দরখাস্ত পাঠিয়ে দিয়েছে। সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। খবরটা পেয়ে কেন কে জানে একটু আশ্বস্ত হলো সায়ন। তার পিয়ের অনুপস্থিতি হঠাৎ কেন যে তাকে একগলা টেনশনে ফেলে দিয়েছিল তা অনুধাবন করতে পারল না। তবে উত্তেজনা ছেড়ে ফেলে সে ডেকে পাঠালো পার্সোনাল ডিপার্টমেন্টের স্টেনো রোহিণী বাবুকে। একটা লম্বা ডিকটেশন দিয়ে বলল, আগে চিঠির রেফারেন্সটা উল্লেখ করে দেবেন রিমাইন্ডারে, আজকেই যেন আউট হয় চিঠিটা। কিন্তু রেফারেন্স খুঁজতে গিয়ে হঠাৎ প্রবল এক গোলযোগ উপস্থিত হলো অফিসে। ডেসপ্যাচ রেজিস্টার তন্ন তন্ন খুঁজে আগে চিঠি যে পাঠানো হয়েছিল তার কোনো চিহ্নই পাওয়া গেল না। সায়ন এতদিন নিশ্চিন্ত হয়ে বসে আছে, তার চিঠি নিশ্চয়ই এতদিনে পৌঁছে গেছে বিদেশে। তার প্ল্যান্টের ফরেন পার্টসও হয়তো এর মধ্যে রওনা দিয়েছে, এসে পৌঁছবে শিগগির। এখন জানতে পারল সে চিঠি আদৌ পাঠানো হয়নি তার অফিস থেকে। কথাটা সায়ন যেন বিশ্বাসই করতে পারল না। তারপর সারা অফিস তোলপাড় করে ঋষি তার বাড়িতে লোক পাঠিয়ে সন্ধ্যের দিকে যে খবর পৌঁছলো তার কাছে, তা আরও অবিশ্বাস্য। কঙ্কারায় চিঠিটা টাইপ করে সায়নকে দিয়ে সই করিয়ে দিয়ে এসেছিল ডেসপ্যাচ ক্লার্ক ঋষিতা তালুকদারের কাছে। ঋষিতা যে মুহূর্তে আরও কয়েকটা চিঠির সঙ্গে সে চিঠিও রেজিস্টারে নোট করতে যাবে, তখন তার একটা জরুরি ফোন আসে বাইরে থেকে। ফোনে তক্ষুনি তাকে বাড়ি চলে যেতে বলা হয়। ঋষিতা তড়িঘড়ি চিঠিগুলো ড্রয়ারে ঢুকিয়ে চাবি দিয়ে নেমে আসে নিচে। বাড়ি ফেরার পথে হঠাৎ কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাতে তার পায়ের বুড়ো আঙ্গুলে এমন চোট পেয়েছে যে তার পরদিন থেকে আর অফিসেই আসতে পারেনি। ডেসপ্যাচে পরদিন থেকে অন্য একজন কাজ করছে বদলি হিসাবে। সে ওইসব চিঠির কথাই জানে না। ঋষিতাও কোনো খবর পাঠায়নি। চিঠিগুলো তার ড্রয়ারেই আছে এখন। শুধু সায়নের মুখ থেকে প্রায় অবধারিতভাবে বেরিয়ে এলো, অ্যাবসার্ড, কই ড্রয়ারটা খুলুন তো। ড্রয়ারের চাবি কারো কাছে নেই। ঋষিতার অবর্তমানে অগত্যা তালা ভাঙা হলো ড্রয়ারের। আর আশ্চর্য, ড্রয়ারের ভেতর থেকে বেরোলো চিঠির গোছা, আর তার মধ্যে কঙ্কারায়ের টাইপ করা চিঠিটাও। সায়ন চিঠিটা হাতে নিয়ে হতবুদ্ধি হয়ে বসে রইল। তার চেতনা, তার বোধ যেন এখন আর ঠিকঠাক কাজ করছে না। সে ভাবতেই পারছে না এরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারে। কে ঋষিতাকে ফোন করলো, কেনই বা করলো, কেনই বা তাকে আহত হতে হলো, তার কোনো সূত্রই খুঁজে পাচ্ছে না। সব কিছুই কি তাহলে নিতান্ত কাকতালীয়, নাকি কেউ অফিসে সুপরিকল্পিতভাবে সব ষড়যন্ত্র করে যাচ্ছে আড়ালে থেকে? তারা কি তারই অফিসের লোক? প্রথমে তার মেশিন বাস্ট করিয়ে এখন গুরুত্বপূর্ণ চিঠিটা ডিসপ্যাচ না করিয়ে আরও দেরি করে দিতে চায় তার নতুন মাইক্রোসিস্টেম ডিটারজেন্ট পাউডারটির উৎপাদন। তার অফিসের ভেতরেই কি তাহলে কাজ করছে কোনো দুষ্টু চক্র? তারাই কি ঐন্দ্রিলাকে খুন করেছে? ভাবতে ভাবতে সায়ন স্থাণু হয়ে গেল একেবারে। তাকে ধ্বংস করার একটা প্রস্তুতি যেন প্রবলভাবে ঘনিয়ে আসছে চারপাশ থেকে। কিন্তু কে তারা, কেনই বা? এসপ্ল্যানেড ইস্টের অফিস থেকে দ্রুত ড্রাইভ করে শরৎ বোস রোডের দিকে ফিরতে ফিরতে সায়ন ভাবছিল, তার অফিসের এত অফিসার, এত স্টাফ, তাদের প্রত্যেকের সঙ্গেই তো তার এক নিবিড় সংযোগ। প্রত্যেকেরই সুখ দুঃখের শরিক সে। অথচ তাদের মধ্যেই কেউ বা কারা অদৃশ্য থেকে আয়োজন করে চলেছে সায়নেরই সর্বনাশ। তা কি কখনো সম্ভব? তার কোম্পানির ওঠাপড়ার সঙ্গে বাকি সবার ভবিষ্যৎ তো ওতপ্রোতভাবে জড়িত। তা জেনেও কি কেউ? চকিতে তার অফিসারদের মুখগুলো এক এক লহমায় খাই দিয়ে গেল মগজে। দফতরে যে কর্মীর মুখগুলো তার চেনা, তাদের কথাও নাড়াচাড়া করলো কয়েকবার।
সে অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ায়, মাথা নাড়িয়ে নট করে। কখনো চেম্বারে এসে কোম্পানির কাজকর্ম নিয়ে নিবিড় আলোচনা করে। সেই তারাই কি এভাবে চক্রান্ত করতে পারে তার আড়ালে গিয়ে? কেন কে জানে, সায়নের কিছুতেই বিশ্বাস হয় না সে কথা। সে যে বড় বেশি বিশ্বাস করে মানুষকে। নিজের ফ্ল্যাটে ঢুকে সোফায় গা এলিয়ে দিয়ে একা আপন মনে ঘাড় নাড়তে থাকে। তারই চেনা কেউ ঐন্দ্রিলাকে হত্যা করেছে এ যেন সে ভাবতেই পারে না। অথচ পুলিশ ইন্সপেক্টর দেবাদ্রি সান্যালের মত তাই। সায়নের চেনা জানা সবাইকে ইন্টারোগেট করে তার ডায়েরি বোঝাই করেছেন। সায়নকে তো প্রতিদিনই জিজ্ঞাসা করছেন কিছু না কিছু। তার অফিসে ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে কত কিছু দেখছেন, নোট নিচ্ছেন, জিজ্ঞাসা করছেন একে ওকে। এমনকি ফ্যাক্টরির নাইট গার্ড এতওয়ারিকেও অনেকক্ষণ জিজ্ঞাসা করেছেন বাস্ট হওয়া মেশিনটির ব্যাপারে। কে কে ফ্যাক্টরিতে বেশি রাত পর্যন্ত ছিল সেদিন, কে কোথায় ডিউটি দেয়, এইসব। দেবাদ্রি সান্যাল বলেছেন, এই পৃথিবীতে কি সম্ভব আর কি সম্ভব নয় তা কেউ জোর গলায় বলতে পারে না। সিগারেটের পর সিগারেট নিঃশেষ করতে করতে এই নিঃসঙ্গ শব্দহীন ঘরে একা একা ভারী মুষড়ে পড়ল সায়ন। তার অদৃষ্টই তাকে আর সোজা হয়ে দাঁড়াতে দেবে না। তাহলে তার এই একলা হেরো ফতুর জীবন সে আর এভাবে কতদিন টেনে নিয়ে বেড়াবে? এই কদিন যতক্ষণ অফিসে থাকতো তবু কিছুটা নিশ্চিন্তে কাটতো কাজের ভেতর ডুব দিয়ে। বাড়িতে ফিরলে এই ঐন্দ্রিলার হাজারো স্মৃতি তাকে অবিশ্রান্ত ঝাপটে ঝাপটে অস্থির করে তোলে। রাতে ভালো করে ঘুমোতে পারে না। চোখে তন্দ্রা এলেই হঠাৎ চমকে জেগে ওঠে। কেমন শিরশির করে ওঠে শরীর। খোলা জানালা দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। বুকের ভেতরে একটা নিবিড় চিনচিনে ব্যথা তাকে পোড়াতে থাকে। কেবলই মনে হয় কখন রাত ফুরিয়ে সকাল হবে। সকাল হলে কোনো ক্রমে চা খেয়ে দ্রুত প্রস্তুত হয়ে নিয়ে অফিসে পৌঁছে যেতে পারলেই এড়াতে পারবে এই দুঃস্বপ্নের রাত। অফিসে কাজের অজস্র ব্যস্ততার ভেতর মুখ গুজে উট পাখির মতো পালিয়ে থাকতে পারবে সন্ধে পর্যন্ত। কিন্তু এখন সেই অফিসে যদি তার কাছে নিশ্চিন্তের জায়গা না হয়, তাহলে কি পুলিশ অফিসারটি যেমন বলেছিলেন সে কালীজীবনবাবুর নাম বলে দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে দেবে? কালীজীবনবাবু অ্যারেস্ট হলেই ধরা পড়ে যাবে ঐন্দ্রিলার হত্যাকারী। ফ্যাক্টরির নাইট গার্ড এতওয়ারির কাছ থেকে কালীজীবনবাবুর কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠিয়েছিল সায়ন। ভদ্রলোক এসে হাউমাউ করে কেঁদে পা জড়িয়ে ধরেছিল সায়নের। বিশ্বাস করুন স্যার, আমার পাড়ার ওই ছেলেটির ভাই বরানগরের হোস্টেলে থাকে। হঠাৎ কার কাছে খবর পেয়েছিল ভাই নাকি ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাই ফোন করে হোস্টেল সুপারের কাছে খোঁজ নিতে গিয়েছিলাম। আমি তো মাঝে মধ্যেই দরকার মতো ফ্যাক্টরি থেকে ফোন করি। আপনাকেও একবার রাতে ফোন করেছিলাম, বোধহয় আপনার মনে আছে। খুবই দায়িত্বশীল মানুষ কালীজীবনবাবু। অ্যাকাউন্ট সেকশনের খুঁটিনাটি হিসাব তার নখদর্পণে। খুবই সৎ এবং অভিজ্ঞ। এহেন মানুষকে কি একা একা এমনতর সব ভাবনায় সায়ন যখন ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত, সে সময় তাকে সচকিত করে বেজে উঠল টেলিফোনের শব্দ। ভাবনার যোগসূত্র বিচ্ছিন্ন হতে বিস্মিত হয়ে ভাবল, কেই বা এত রাতে তাকে স্মরণ করবে? অফিসের কেউ, নাকি আবার পুলিশের লোক? রিসিভার তুলতেই ওপাশে গার্গীর গলা। আপনি কি আমাকে এখানে সত্যি নির্বাসনে দিয়ে গেলেন সায়নদা? গার্গীর কণ্ঠস্বরে কেমন এক ধরনের অভিমান, যন্ত্রণা। সায়ন চমকে উঠে বলল, তুমি কোত্থেকে ফোন করছো? আলুদার পাশের বাড়ি থেকে। বাধ্য হয়েই করতে হলো। বুঝতে পারিনি আমি হঠাৎ এসে পড়ে এমন বোঝা হয়ে উঠবো আপনার কাছে। ঠিক আছে, আর কখনো বিরক্ত করব না আপনাকে। কাল সকালে আমি আমার নিজের পথ দেখে নেব। সায়ন কোনো কিছু বলার আগেই ওপাশে টেলিফোন রেখে দেওয়ার শব্দ। খুবই ক্ষুব্ধ হয়েছে গার্গী, আর তা হওয়ারই কথা। সায়ন রিসিভার হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকে। সহসা ভীষণ এক অনুশোচনায় ভরে গেল তার শরীর। এই মুহূর্তে মনে করতে পারছে না ঠিক কতদিন আগে সে গার্গীকে জিম্মা করে এসেছিল আলুদার কাছে। 2 দিন, 3 দিন, নাকি 7 দিন? সেই যে চলে এসেছে গার্গীর জন্য অন্য কোথাও আশ্রয় ঠিক করে দেবে বলে, তারপর নিজের অফিস আর একাকিত্ব নিয়ে যন্ত্রণায় এতখানি ক্ষতবিক্ষত হয়েছে যে গার্গীর কথা আর ভাবেও নি, নাকি ভেবেও ছিল। কিন্তু সেদিন আলুদার প্রস্তাবে সে এমন চমকে উঠেছিল যে সল্ট লেকে যাওয়ার কথা মনে হলেই কি এক উত্তেজনায় আক্রান্ত হয়েছে।
তাই এভাবে পালিয়ে থাকতে চাইছিল গার্গীর কাছ থেকে, এবং হ্যাঁ, নিজের কাছ থেকেও। কিন্তু কাল সকালেই আমি আমার নিজের পথ দেখে নেব বাক্যটি পুনর্বার তার মগজে ঘায়ে দিয়ে উঠতেই সে আর স্থির হয়ে বসতে পারল না। যা জেদি আর একগুঁয়ে মেয়ে গার্গী। ঘড়িতে নজর করে দেখল রাত তখন 9টার মতো। এখনো যদি সে বেরিয়ে পড়ে। তৎক্ষণাৎ গ্যারেজ থেকে গাড়ি বার করে হু হু করে চালিয়ে দিল সেই পথে, যে পথ দিয়ে সেদিন গার্গীকে পাশে বসিয়ে নিয়ে গিয়েছিল। প্রবল গতিতে প্রায় সম্মিতবিহীন হয়ে চালিয়ে মিনিট 40-এর মধ্যে সে গিয়ে পৌঁছল তার গন্তব্যে। আলাদা বোধহয় বুঝতে পেরেছিলেন গার্গীর ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে আসবে সায়ন। গেট খুলে দিতে দিতে বললেন, বেশ লোক তুমি, যা হোক মেয়েটাকে দিয়ে গেলে, তারপর একবার খোঁজ পর্যন্ত নিতে এলে না। সায়ন কিছু বলতে পারছিল না। অনুশোচনা ক্রমাগত গ্রাস করছিল তাকে। সে যে কি প্রবল ঝামেলার মধ্যে আছে, কি ভীষণ ভয়ঙ্কর টেনশনে, তা বললে এরা কি বুঝবেন? গার্গী তখন অভিমানে রাগে থমথমে হয়ে আছে। একবারও এলো না সায়নের সামনে। পাশের ঘরেই আছে, অথচ এড়িয়ে থাকছে সায়নকে। যেন এক রুদ্ধশ্বাস ঝড় ওতপ্রোত হয়ে আছে তার শরীরে। যে কোনো মুহূর্তে সে ঝড় তুমুল হয়ে ঝাঁপিয়ে পড়বে সায়নের ওপর। সুচন্দিনী বেরিয়ে এসে সায়নের চেহারা দেখে আঁতকে উঠলেন। এই কি চেহারা হয়েছে আপনার? দাড়ি কামাননি কেন এই কদিন? আলাদা হাসতে হাসতে বললেন, গার্গী ঠিক এইরকমই বলেছিল কাল। বলেছিল, জানেন সায়নদা একা ঘরের ভেতরে কিরকম ছিরকুটি হয়ে থাকে। নিজের হাতে কিচ্ছু করতে পারে না। ঘরের ময়লা যেমন কি তেমন পড়ে থাকে, কেউ পরিষ্কার করারও নেই। বিছানার চাদরও বদলানো হয় না, একই চাদরে দিনের পর দিন শোয়। দাড়ি কামানোর কথা তো মনেও থাকে না তার। সায়ন হেসে দুগালের খোঁচা খোঁচা দাড়িতে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, কদিন ধরে অফিসে যে ঝড়ঝাপটা গেল, তার দাপট সামলাতেই আমি অস্থির। শেভ করার কথা মনেই পড়েনি। আলাদা উদ্বিগ্ন হয়ে বললেন, আবার কি হলো? আর বলবেন না। সায়ন হাসতে হাসতে গত কয়েকদিনের ঘটনা বিবৃত করে বলল, আমার কোম্পানিতেই এখন সাবোটাজ শুরু হয়ে গেছে। আর বোধহয় চালানো গেল না। ব্যবসাপাতি বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে। গার্গী তাহলে ঠিকই বলেছিল। বলেছিল নিশ্চয়ই অফিসে আবার কোনো ঝামেলায় পড়েছে। অফিসে ঝামেলা হলে আর কোনো হুঁশজ্ঞান থাকে না বাবুর। সেই জন্যেই তো খোঁজ খবর নিতেও পারছে না। সায়ন মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিকই বলেছে। এই কদিন একা একা এইসব টাইফুনে ঝাপটা শুয়েছি আর ক্রমাগত স্ট্রিং করে গেছি নিজের ভেতরে। মনে হচ্ছিল এ চাপ বোধহয় আর সইতে পারবো না। এরপর হয় পাগল হয়ে যাব, না হয়। আলাদা হঠাৎ মৃদু ধমক দিয়ে বললেন, ছি সায়ন, এত ভেঙে পড়লে চলে? শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই দেওয়াই হলো মানুষের কাজ। জীবনটাকে ওয়ান ডে ক্রিকেটের মতো ভেবে নাও। শেষ বল পর্যন্ত ঝুঁজে যেতে হবে। শেষ বলেও বহু খেলার ফয়সালা হয়। সায়নের এই উদ্ভ্রান্তি ভাব কাটিয়ে দিলেন সুচন্দনী প্রায় ম্যাজিকের মতো ধুমায়িত চায়ের কাপ তার সামনে এগিয়ে দিয়ে। চা পেয়ে সায়ন বর্তে গেল। প্রায় শিশুসুলভ হাসি হেসে শব্দ করে চুমুক দিতে দিতে বলল, গার্গী আসবে না চায়ের আসরে? আলাদা হো হো করে হেসে উঠে বললেন, না, ও ভীষণ রেগে গেছে। বলেছে সায়নদা আমাকে এখানে ডাম করে দিয়ে নিষ্কৃতি পেয়েছে, তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না এরপর। আমি যথেষ্ট স্বাবলম্বী, নিজের পথ নিজেই দেখে নিতে জানি। সায়ন বিব্রত হয়ে ফের হাসল। একবার ভেতরের ঘরের দিকে চোখ চালিয়ে অনুমান করার চেষ্টা করল কোন নিভৃত কোণে নিজেকে অন্তরীণ রেখেছে গার্গী। না দেখে আবার শব্দ করে চুমুক দিল চায়ের কাপে। সেদিন আরও এক প্রস্থ জম্পেশ খাওয়া দাওয়ার পর আলাদা আবার একান্তে ডাকলেন সায়নকে। বললেন, আমার প্রস্তাব নিয়ে আর কিছু ভেবেছ? কোন প্রস্তাব? সায়ন যেন বিস্মিত। আমার মনে হয় এছাড়া আর কোনো উপায় নেই। মেয়েটাকে দেখেও আমি বুঝেছি ও তোমাকে ভালোবাসে, খুবই ভালোবাসে। সারাক্ষণ তুমি একা একা ফ্ল্যাটে কিভাবে কাটাচ্ছ, কত কষ্টে আছো ভেবে অস্থির হয়ে যাচ্ছে। এদিকে তুমি তার খবর একবারও নিচ্ছ না দেখে গুম হয়ে থাকছে রাগে ক্ষোভে। আর তাছাড়া এখনও সামনে ফেরার তো কোনো পথ নেই। সায়ন কিন্তু আগের দিনের মতোই মুহূর্তে নস্যাৎ করে দিল আলাদার প্রস্তাব। তা হয় না আলাদা। আমার জীবনে সবচেয়ে বড় যে দুর্ঘটনাটি ঘটে গেছে তার রেশ পর্যন্ত মেলায়নি এখনো। আজও সর্বক্ষণ মনে হয় ঐন্দ্রিলা নেই, তবু সে যেন আমার কাছে কাছে ঘুরছে, হাসছে,
কথা বলছে, শুধু আমার কাজে সাহায্য করতে পারছে না দেখে সে কষ্ট পাচ্ছে মনে মনে। একটু চুপ করে থেকে আলাদা বললেন, সবই আমি বুঝতে পারছি, কিন্তু তোমার পক্ষে এখন একা থাকাও যে কি কষ্টকর তাও তো অনুভব করতে পারি। ঐন্দ্রিলা নেই বলেই সারাক্ষণ আফসোস করছে গার্গীও। তবু গার্গীকে তোমার এখন দরকার। কেন, তুমি কি গার্গী সম্পর্কে কিছুই অনুভব করতে পারো না? পারি আলাদা, পারি বলেই কদিন কেবলই ভেবেছি গার্গীকে নিয়ে আমি এখন কি করব, কোথায় রাখবো। আমাকে বাঁচাতে গিয়েই তো এমন বিপদের মধ্যে পড়েছে। আমার সঙ্গে নিজেকে জড়িয়ে ওর যে কত দুর্নাম হয়ে গেল সবই বুঝতে পারি, কিন্তু সমাজ বলেও তো একটা কথা আছে। আলাদা হাসলেন। সমাজে যা দুর্নাম হওয়ার তা তো আগেই হয়ে গেছে, বরং বিয়ে না করে এভাবে দুজনে ঘুরলে দিন দিন আরও দুর্নাম ছড়িয়ে পড়বে। সে তো আরও কষ্টকর ব্যাপার, ভেবে দেখো কথাটা। সায়ন তখনও প্রবলভাবে মাথা নেড়ে চলেছে। তা হয় না আলাদা, নানা কারণে আমার মন ভালো নেই। দেবাদ্রি সান্যালের একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। বলেছিল আপনার অনুপস্থিতিতে কেউ কি আপনার ফ্ল্যাটে আসে। কথাটা শুনে ভীষণ রেগে গিয়েছিলাম, কিন্তু কাল মোহনকে ডেকে জিজ্ঞাসা করলাম, তুমি জানো মোহন কেউ আসতো কি না? মোহন ঘাড় নিচু করে কেবল বিড়বিড় করে বলতে লাগলো, আমি জানি না সাহেব, আমি জানি না, আমি কিছু দেখিনি। কিন্তু তার বলার ধরনটা ভালো লাগলো না, মনটা খারাপ হয়ে গেল। মনে হলো কিছু একটা লুকোতে চাইছে সে। তারপর থেকে এত যন্ত্রণা হচ্ছে ভেতরে যে তা কাউকে বোঝাতে পারবো না। বেঁচে থাকতে যাকে কখনো কণামাত্র সন্দেহ করিনি, তার মৃত্যুর পর হঠাৎ এ যে কি বিষ গেঁথে গেল মনে। কে আসতো তাহলে? কেনই বা আসতো? সত্যিই কি আসতো? আলাদা ফুরকুচকে বললেন, তোমার কি মনে হয় কেউ আসতো? সায়ন তখনও অন্যমনস্ক হয়ে বিড়বিড় করছে, আমি কিছুই জানি না। হয়তো রবার্ট আসতো, দ্য ওল্ড ব্লাডি ফেলো। মেয়েদের সঙ্গে ভাব জমাতে ও ভারী ওস্তাদ, কিন্তু ভাবনাটা মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে ঘুমোতে পর্যন্ত পারছি না। আলাদা সান্ত্বনা দিলেন, সেটা তো নাও হতে পারে। যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছ সন্দেহ করে লাভ নেই, শুধু শুধু ডিপ্রেশনে ভুগবে। আর সেই জন্যেই তো গার্গীকে এখন তোমার চাই। একমাত্র সেই পারবে তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ওকে তো কদিন ধরে দেখলাম আমি। তবু এ বিয়েটা হলে চারদিকে যে কি ভীষণ ঝড় বয়ে যাবে তা ভাবতে পারছেন? ঢিঢি পড়ে যাবে চারদিকে। ঢিঢি পড়ার আর কিছু বাকি আছে নাকি? বিয়ে করলে হয়তো কদিন হইচই হবে, কানাকানি হবে, আলোচনা হবে, কাগজে লেখালেখি হবে, কিন্তু তাতে নিত্য নতুন গল্প খোঁজার তাগিদ চলে যাবে সবাইকার। সায়ন তবু সুস্থির হতে পারল না, বলল, কিন্তু আমি হত্যার দিন রাতে যে কলকাতায় ছিলাম না সেটাই তো বিশ্বাস করছে না পুলিশ। বারবার ট্রেনের টিকিটের তারিখের কথা বলছে। আমার মাও রবার্ট পুলিশের কাছে স্টেটমেন্টে বলেছে সেদিন মধ্যরাতে তারা ল্যাবরেটরিতে আলো জ্বলতে দেখেছে। সবাই জানে একমাত্র আমি ছাড়া পৃথিবীর আর কারও ল্যাবরেটরিতে প্রবেশাধিকার নেই। এমনকি ঐন্দ্রিলার কাছে চাবি থাকতো, কিন্তু সেও কখনো ঢোকেনি ভেতরে, পাছে আমার কাগজপত্র এদিক ওদিক হয়ে যায়। তাহলে সেদিন নিশ্চয়ই আমিই ছিলাম। কোর্ট তো মুখের কথায় বিশ্বাস করবে না। আলাদা অদ্ভুতভাবে হাসলেন, বললেন, কাল গার্গীর সঙ্গে ডিটেলসে আলোচনা হয়েছে এই ব্যাপারে। একটা ভালো পয়েন্ট বার করেছে ও। দাঁড়াও, ভেতর থেকে আসছি। বলে আলাদা হঠাৎ উঠে গেলেন। একটু পরেই দুটো কাগজ এনে সায়নের হাতে দিলেন। তার একটি খড়গপুরের কোনো এক আদিবাসী ক্লাবের ছাপানো আমন্ত্রণপত্র, অন্যটি উলুবেরিয়ার কাছে একটি মোটর রিপেয়ারিং গ্যারেজের বিল। বললেন, কাল কাগজ দুটো হঠাৎই পেয়ে গেলাম শার্টের পকেটে। যে শার্ট পরে গিয়েছিলাম বিলাসপুর থেকে এসে হঠাৎ গুজরাতে চলে যাওয়ায় শার্টটা কাচতে দেওয়া হয়নি, তখনও হয়নি বলে এই কাগজ দুটো পেয়ে গেলাম ভাগ্যক্রমে। পরে কোর্টে লাগবে। কোর্ট হয়তো ওখানকার কাউকে সাক্ষী হিসাবে ডেকে পাঠাবে। সায়ন হতবাক হয়ে তাকিয়ে রইল কাগজ দুটোর দিকে। অবাক হলো গার্গীর বিচক্ষণতার কথা ভেবে। পরক্ষণেই কি যেন হঠাৎ মনে পড়তে বলল, গার্গীকে একবার ডাকুন তো, একটা দরকারি কথা আছে। আলাদা হেসে বললেন, গার্গীর আগে চোটে তো পাশের ঘরে ঘুমিয়েই পড়েছে, তোমার সামনে আসতেই চাইছে না। গার্গী ঘুমিয়ে পড়েছে, কিন্তু সায়নের চোখে ঘুম এলো না সে রাতে। চোখ চুড়ে তন্দ্রা এসেও ফিরে গেল কতবার। কখনো ঘুম আসতে না আসতেই চটকা ছুটে গেল।
খুব ভোরে উঠে বারান্দায় এসে দেখল এক দুর্লভ দৃশ্য। গার্গী তারও আগে উঠে হাঁটছে সামনের রাস্তায়। ঘন নীল রঙের একটা শাড়ি ঘিরে রেখেছে তার দীঘল শরীর। চুল এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে পিঠময়। ছোট ছোট স্টেপ ফেলে রাস্তায় পায়চারি করছে এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক। তাকে ভোরের মতোই স্নিগ্ধ আর পবিত্র লাগছে। সায়নও দ্রুত এগিয়ে গেল, আস্তে করে ডাক দিল, গার্গী। গার্গী তার দিকে তাকালো, কিন্তু কথা বলল না। গার্গী, সেদিন দেবাদ্রি সান্যাল কয়েকটা কথা বলে গেলেন, খুবই অদ্ভুত কয়েকটা পয়েন্ট। তার মধ্যে একটা আমার কাছেও খুব আশ্চর্য মনে হচ্ছে। কাল রাতেই ভেবেছিলাম তোমাকে জিজ্ঞাসা করব। গার্গী জিজ্ঞাসা চোখে তাকালো, এবারও কোনো কথা বলল না। বললেন, বিয়ের আগে ঐন্দ্রিলার কোনো প্রেমিক ছিল কিনা, সে প্রেমিক এখনও ঐন্দ্রিলার কাছে যাতায়াত করতো কিনা। আমি উত্তরে বললাম, আমার জানা নেই, তবে এ বাড়িতে সে এলে নিশ্চয়ই জানতে পারতাম। তখন জানালেন, ঐন্দ্রিলার বাবাকেও উনি জিজ্ঞাসা করেছিলেন। ঐন্দ্রিলার বাবা প্রথমে গম্ভীর হয়ে বলেছিলেন না, শেষে নাকি বলেছেন কোনো এক যুবকের কাছে ফরাসি ভাষা শিখতে যেত ঐন্দ্রিলা। ভালো নাম বলতে পারেননি, ডাক নাম রুনু, রুনু মুখার্জি। কবিতা লিখত নাকি। ঐন্দ্রিলার বাবা ভাষা শেখার ব্যাপারে বারণ করেননি মেয়েকে, কিন্তু পরে একদিন ঐন্দ্রিলার খাতার ভেতরে একটা চিঠি পেয়েছিলেন। চিঠিটা ফরাসি ভাষায় লেখা। চিঠির মর্মার্থ অনুধাবন করতে পারেননি, তবে তার সম্বোধনটি পড়ে নাকি বুঝেছিলেন সেটি প্রেমপত্র। পরদিন থেকেই মেয়ের ফরাসি ভাষা শেখা বন্ধ করে দিয়েছিলেন। বলতে বলতে সায়ন থামল, তারপর একটু পরে বলল, তুমি জানো কে রুনু? গার্গী গম্ভীর হয়ে বলল, রুঙ্কা ফরাসি ভাষা শিখতে যেত তা জানি, কিন্তু কার কাছে যেত তা জানি না। কিন্তু সেই কথা এখন জেনে কি লাভ? তার সঙ্গে কিন্তু ঐন্দ্রিলার এখনও যোগাযোগ ছিল। কথাটা ভেবে কি জানি কেন ভীষণ কষ্ট হচ্ছে। গার্গী আরও গম্ভীর হয়ে বলল, যে 2 বছর ঐন্দ্রিলা আপনার কাছে ছিল, কখনো কি আপনার মনে হয়েছে সে অন্যের কথা ভাবছে, উপেক্ষা করছে আপনাকে? দীর্ঘশ্বাস ছেড়ে সায়ন বলল, না, কখনো মনে হয়নি। তাহলে আর শুধু শুধু ভেবে কষ্ট পাচ্ছেন কেন? রুঙ্কার হয়তো কোনো একটা ছোট্ট খেয়ালিপনা ছিল, সে তো অনেক মেয়েরই থাকে, সেটা বড় করে দেখছেন কেন? আপনারও তো সারাদিনে কতজনের সঙ্গে আলাপ হয়, কথাবার্তা হয়, তার মধ্যে মেয়েও তো থাকে কতজন। তা নিয়ে রুঙ্কা কি কখনো ভাবতো, না ভেবে কষ্ট পেত? তবে জেনে রাখুন, রুনু যেই হোক না কেন, এই বাড়িতে এলে সে আপনার অজানা থাকতো না। আপনাদের দারোয়ান মোহন জানতো তাহলে। কিন্তু হত্যার রাতে তো মোহন ছুটিতে গিয়েছিল। গার্গী তার দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল, ভুরু কুচকে ভাবল কিছুক্ষণ, তারপর গম্ভীর হয়ে গেল সহসা। সেই মুহূর্তে আলোদা বারান্দায় এসে ডাক দিলেন তাদের, শিগগির শোনো। তারা দুজনে ঘরে ঢুকতেই হৈ হৈ করে উঠলেন আলোদা। খুবই সুখকর সায়ন, গার্গীর জন্য একটা দারুণ থাকার জায়গা খুঁজে পেয়েছি, খুব নিশ্চিন্তে থাকতে পারবে। সায়ন আশার আলো দেখল আলোদার দিকে তাকিয়ে। গার্গীও উৎফুল্ল হয়ে বলল, কোথায়? আলোদা হাসলেন। কাল রাতে বিছানায় শুয়ে ভাবতে ভাবতে হঠাৎ আইডিয়াটা মাথায় এলো। কদিন কেন যে মনে পড়েনি তাই ভেবে অবাক হচ্ছিলাম। সুচন্দনীও বলল, ওইটাই সবচেয়ে ভালো জায়গা। দাঁড়াও, পাশের বাড়িতে গিয়ে টেলিফোন করে খবরটা ঠিকঠাক নিয়ে আসি। সুচন্দনী তখন রান্নাঘরে সেধিয়ে গিয়েছেন, বোধহয় ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত। আলোদা বেরিয়ে যেতেই সায়ন তাকালো গার্গীর দিকে। কাল থেকে কথাই বলেনি সায়নের সঙ্গে। এখনও তার 2 চোখ জুড়ে শুধু গভীর অভিমান। অভিমানের সঙ্গে ওতপ্রোত হয়ে গেছে ক্ষোভ, ক্রোধ, একটা যন্ত্রণাও। আলোদা বেরিয়ে যেতেই বলল, যাক, আলোদার কল্যাণে তবু আমার বোধহয় একটা হিল্লে হলো। অন্তত আপনার শিরোপীড়ার কারণ হচ্ছি না দেখে স্বস্তি পাচ্ছি। যেভাবে আমাকে নির্বাসনে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সায়ন কি বলবে বুঝে উঠতে পারছিল না। সে কি যে টানাপোড়েনের মধ্যে আছে, কেন যে গার্গীর মুখোমুখি হওয়ার সাহস অর্জন করতে পারছে না, তা গার্গী বুঝবে না, বুঝতে চাইবে না। সে তার সায়নদাকে ভালোবাসে, অতএব সায়নদাই তার উদ্ধারকর্তা হবে এই ভেবে নিশ্চিন্ত হয়ে বসে আছে। গার্গীর এহেন আক্রমণে আরও বিপর্যস্ত হয়ে উঠল সায়ন। তবু বলল, ভালো জায়গাতেই তোমাকে গচ্ছিত রেখে গেছিলাম। আলোদা হয়তো এমন ভালো জায়গায় তোমাকে রাখার ব্যবস্থা করছেন যা আমি পারতাম না।
গার্গী চোখে আগুন জ্বেলে প্রায় ভস্ম করে দিতে চাইল সায়নকে, ঋষি দুর্বাসার মতোই। 20-25 মিনিট পরই ফিরে এলেন আলোদা। তার মুখে তখন বিশ্বজয়ের হাসি। এসেই হৈ হৈ করে বললেন, আমার মিশন সাকসেসফুল, প্লিজ গেট রেডি বাই 9:30। সুচন্দনী, শিগগির ব্রেকফাস্ট রেডি করে ফেলো, হেভি ব্রেকফাস্ট। আলোতে এমন হইচই করতে লাগলেন যে সায়ন গার্গী দুজনেই কিছুটা উৎফুল্ল, কিছুটা অনিশ্চিত চোখে তাকিয়ে রইল তাঁর দিকে। সায়ন 2-1 বার জিজ্ঞাসা করল, কোথায় আলোদা, কোনো হোস্টেল নাকি? প্রায় সেই রকমই, তবে তোফা আরামে থাকবে গার্গী। বলতে বলতে আবার হাঁক দিলেন আলোদা, সুচন্দনী, ব্রেকফাস্ট তৈরি হয়ে গেলে তুমিও রেডি হয়ে নাও, আমরা সবাই মিলে গার্গীকে নতুন আস্তানায় পৌঁছে দিয়ে আসি। 9:30টার মধ্যেই সায়নের মারুতিতে চড়ে বেরিয়ে পড়ল সবাই। গার্গী তার একমাত্র সম্পত্তি ছোট্ট সুটকেসটা বয়ে নিয়ে চলেছে এক আস্তানা থেকে আর এক আস্তানায়। কদিন আগেও সে একবারও ভাবতে পারেনি তাকে এভাবে ক্রমাগত এক অনিশ্চিত জীবনযাপনের শরিক হয়ে উঠতে হবে। সমস্ত রাস্তা সে চুপচাপ গম্ভীর হয়ে রইল। আলোদাই যা 2-1টা কথা বলছিলেন, মাঝে মধ্যে নির্দেশ দিচ্ছিলেন সায়নকে কোন পথে তাদের গন্তব্য। বিজন সেতু পার হয়ে সোজা গিয়ে পৌঁছালো রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিংয়ে। সেখান থেকে ডাইনে বাঁক নিয়ে হাজরা মোড়ের দিকে যেতে যেতে হঠাৎ এক অন্য লেনের ভেতর গাড়িটা ঢুকিয়ে যে বাড়িটার সামনে তারা পৌঁছলো সেটা হিন্দু মিশন। এমন একটা প্রতিষ্ঠানের অস্তিত্ব আছে তাই জানত না সায়নরা। এটা কিসের প্রতিষ্ঠান, কি হয় এখানে, তাও অবহিত ছিল না। গাড়ি থেকে নেমে দেখল আলোদার পরিচিত আরও এক দম্পতি তাদের অভ্যর্থনায় দাঁড়িয়ে। তাদের হাতে অজস্র ফুলের সম্ভার, একটি চমৎকার বোকেও। সায়ন গার্গী দুজনেই হকচকিয়ে গেল। হঠাৎ তাদের এমন ফুলেলো অভ্যর্থনা কেন তাও বুঝে উঠতে পারল না। বাড়িটার ভেতরে ঢুকে আলোদা হাসি হাসি মুখ করে বললেন, বুঝলে, রেজিস্ট্রি অফিসেও যেতে পারতাম, কিন্তু সেখানে 1 মাসের নোটিশ দিতে হয়। অবশ্য ব্যাকডেটে সেসবও করা যেত, কিন্তু আইনত 1 মাস আগে তুমি নোটিশ দিতে পারো না, তাই হিন্দু মিশনে আসতে হলো। এতক্ষণে সায়নের কাছে খোলসা হলো ব্যাপারটা। বুঝতে পেরেই তার পা নিথর অবশ হয়ে গেল। অস্ফুট কণ্ঠে বলল, এসব কি আলোদা? আলোদা তাকে মৃদু ধমক দিয়ে বললেন, কি সেটা একটু পরেই জানতে পারবে, এখন এদিকে এসো, বেশি সময় লাগে না এখানে, মাত্র 5 মিনিটের নোটিসেই সব ব্যবস্থা হয়ে যায়। সায়ন একা নয়, গার্গীও ততক্ষণে নির্বাক। এই কোথায় তাদের নিয়ে এলেন আলোদা, কেনই বা তা বুঝতে সেও খানিকটা সময় নিল। তারপর সায়নের রক্তশূন্য মুখের দিকে তাকিয়ে রইল স্তব্ধ হয়ে। শেষ করলাম আজকে শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের 7ম পর্ব। গল্প পাঠ কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।